হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের এই পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সের লাইভ সেশনে আজকে আমরা কথা বলবো কন্ট্রোলড রেকটিফায়ার নিয়ে। সো চলো শুরু করা যাক। আমি রিকমেন্ড করব এই দুটি বই, হারুনুর রশিদ স্যারের বই এবং ভীমরার বই, দুটি অনেক ভালো বই, তোমরা এটা ফলো করতে পারো। ওকে, কিছু কোশ্চেন দেখে নেওয়া যাক শুরুতেই। হোয়াট ইজ কন্ট্রোল রেকটিফায়ার, ব্রিফলি ক্লাসিফাই ইট। সো কন্ট্রোল রেকটিফায়ার ক্লাসিফিকেশনটা সম্পর্কে একটু তোমাদের ব্রিফলি ডিসকাস করতে হবে। ড্র দ্য সার্কিট diagram and their output wave shapes with proper pulse diagram for following circuits। এবং এখানে সার্কিটগুলো দেওয়া আছে, এই সার্কিটগুলোর জন্য তোমাদের প্রপার যে সার্কিট ডায়াগ্রাম এবং তাদের যে আউটপুট ওয়েভ শেপগুলো এগুলো পালস ডায়াগ্রাম সহ দেখাতে হবে। ফাইন্ড দ্য আউটপুট ডিসি ভোল্টেজ অ্যান্ড আরএমএস ভোল্টেজ ফর দ্য ফলোয়িং সার্কিটস। সো আবারও এই সার্কিটগুলোর জন্য তোমার ডিসি আউটপুট ভোল্টেজ এবং আরএমএস ভোল্টেজগুলোর ভ্যালু বের করতে হবে। সিমিলার ওয়েতে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি রিপল ফ্যাক্টর TUF ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর ফর দ্য ফলোয়িং সার্কিটস। এগেইন এই সার্কিটগুলোর জন্য তোমাদেরকে এই ভ্যালুগুলো প্যারামিটারগুলো বের করতে হবে। ডিফারেন্সিয়েট বিটুইন SCR অ্যান্ড ZTO অ্যাপ্লিকেশন ইন থ্রি ফেজ রেকটিফিকেশন প্রসেস। সো থ্রি ফেজের রেকটিফায়ার প্রসেসে যদি আমরা SCR ইউজ করি অথবা ZTO ইউজ করি সেক্ষেত্রে কী ডিফারেন্সটা আসবে এটা তোমাদেরকে ডায়াগ্রাম সহ এক্সপ্লেন করতে হবে। আর এর সাথে আমাদের নিউমেরিক্যাল এক্সাম্পল তো আছেই। ওকে, সো হোয়াট ইজ কন্ট্রোল রেকটিফায়ার? বলা হচ্ছে a control rectifier is a circuit that is used for converting AC supply into unidirectional DC supply. So rectifier মানেই হচ্ছে AC থেকে DC কনভার্সন, কিন্তু কন্ট্রোল রেকটিফায়ারের স্পেশালিটি কি? ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু কন্ট্রোল পাওয়ার ফেড টু দ্য লোড। সো কী পরিমাণ পাওয়ার তুমি লোডে ফেড করবে, লোডে ডেলিভার করবে, ইউ হ্যাভ দ্য কন্ট্রোল ওভার দ্যাট। ওকে, সো এক্ষেত্রে আমরা কীভাবে কন্ট্রোলটা করতে পারি? বলা হচ্ছে যে আমাদের যে কন্ট্রোল ডিভাইসগুলো আছে লাইক SCR ZTO, তার যে আউটপুট টার্মিনালটা, তার যে গেট টার্মিনালটা আছে সেই গেট টার্মিনালে আমরা পালসটাকে কন্ট্রোল করে, যে পালসে যে ফায়ারিং অ্যাঙ্গেল আছে সেই ফায়ারিং অ্যাঙ্গেল কন্ট্রোল করে আমরা আউটপুট অফ দ্য থাইরিস্টর যেটাকে আমরা ভ্যারি করতে পারি। ওকে, সো সেক্ষেত্রে আমরা দেখব সিমুলেশন, আজকে একটা আমরা ম্যাটল্যাব সিমুলেশন দেখব যেখানে আমরা দেখব যে আমরা ডিলে, আমাদের ফায়ারিং অ্যাঙ্গেলে ডিলে অ্যাড করে আমরা আমাদের আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, সো এ ফেজ কন্ট্রোল থাইরিস্টর ইজ টার্ন অন বাই অ্যাপ্লাইং এ শর্ট পালস টু ইটস গেট। সো একটা থাইরিস্টর এটাকে টার্ন অন করা যায় তোমার গেট পালস অ্যাপ্লাই করে, এবং টার্ন অফ করা যায় ন্যাচারাল অর লাইন কম্বিনেশনের মাধ্যমে, কিংবা এটা যদি জিটিও হয় সেক্ষেত্রে আমরা পালস ইউজ করেই এটাকে টার্ন অফ করতে পারবো। ওকে, ওকে, বলা হচ্ছে আমরা যেহেতু এখানে যে আমাদের কন্ট্রোল সুইচগুলো আছে এগুলোকে আমরা কন্ট্রোল করতেছি ফেজ অ্যাঙ্গেল কন্ট্রোলের মাধ্যমে। ওকে, সো আমরা তাদের ফায়ারিং অ্যাঙ্গেলে এই পালস যেটা প্রোভাইড করতেছি তার ফেজ অ্যাঙ্গেলটাকে শিফট বা ডিলে করে কন্ট্রোল করতেছি, এই জন্য এই ধরনের কন্ট্রোলারকে বলা হচ্ছে ফেজ কন্ট্রোল রেকটিফায়ার বা কনভার্টার। ওকে, সেগুলোকে এটার ক্লাসিফিকেশন আমরা একটু দেখে নিই। প্রথমত দুই ভাগে ভাগ করা হচ্ছে, সিঙ্গেল ফেজের জন্য এবং থ্রি ফেজের জন্য। সিঙ্গেল ফেজ যদি হয় সেক্ষেত্রে আমাদের হাফ ওয়েভ কনভার্টার হতে পারে বা ফুল ওয়েভ কনভার্টার। ফুল ওয়েভ কনভার্টারগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে, সেমি কনভার্টার, ফুল কনভার্টার, ডুয়াল কনভার্টার। সিমিলার ওয়ে থ্রি ফেজের জন্য। সো সেমি, ফুল এবং ডুয়াল এই কনভার্টারগুলো কাকে বলে? বলা হচ্ছে সেমি কনভার্টার, it is a one quadrant converter and it has only one polarity of output voltage. সো এই ধরনের কনভার্টার ইউজ করে আউটপুটে তুমি শুধুমাত্র এক ধরনের পোলারিটির আউটপুট পাবে। আমরা একটু পরে দেখবো ডায়াগ্রাম সহ। সো এর আউটপুট যে ওয়েভ শেপটা আসবে সেটার পোলারিটি সবসময় ফিক্সড, এক ধরনেরই পাওয়া যাবে। কিন্তু যদি এটা ফুল কনভার্টার হয় এর আউটপুটে আমরা পজিটিভ ভোল্টেজও পেতে পারি, নেগেটিভ ভোল্টেজও পাইতে পারি। ওকে, সো আউটপুট কারেন্ট হ্যাজ ওয়ান পোলারিটি। এক্ষেত্রে আউটপুট সবসময় একই দিকে, আউটপুট কারেন্টের পোলারিটি সবসময় ফিক্স থাকবে, কিন্তু আমাদের ভোল্টেজটা আমরা চাইলেই পজিটিভ বা নেগেটিভ আনতে পারি। ওকে, সো ডুয়াল কনভার্টার, এটা বলা হচ্ছে এটা ফোর কোয়াড্রেন্ট। এই ধরনের কনভার্টারে একই সাথে আউটপুট ভোল্টেজটা পজিটিভ বা নেগেটিভ দুই ধরনের আউটপুট ভোল্টেজ ড্রাইভ করা যায়, সাথে সাথে কারেন্টের ডিরেকশনটাও এটাও কন্ট্রোল করা যায় পজিটিভ বা নেগেটিভ দুই দিকেই। ওকে, সো চলো আমরা দেখে নিই সার্কিটগুলো এক এক করে একটু এক্সাম্পল। প্রথম যে সার্কিটটা আমরা দেখবো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ হাফ কনভার্টার। ওকে, সো এই সার্কিটে
একটা মাত্র আমাদের থাইরিস্টর আছে এবং লোড হিসেবে আর আছে। সো এই সার্কিটটা যদি তোমরা এসি সাপ্লাই অ্যাপ্লাই করো সবসময় আউটপুট পোলারিটিটা এরকমই হবে, উপরের দিকে পজিটিভ, লোডের উপরের দিকে এবং নিচের দিকে নেগেটিভ, এবং কারেন্টের ডিরেকশনও সবসময় নিচে সেম ডিরেকশনই থাকবে, একই দিকে। সো এই জন্য এর যদি আমরা কোয়াড্রেন্ট অ্যাক্সিস ড্র করি ভোল্টেজ এবং কারেন্টের সাপেক্ষে, সো ভোল্টেজ সবসময় পজিটিভ দিকে, কারেন্ট সবসময় পজিটিভ দিকে, সো এই ফার্স্ট কোয়াড্রেন্টটাতে এই সার্কিটটাকে আমরা ফেলতে পারি, ফার্স্ট এই কনভার্টারটাকে। সো নেক্সট আরেকটা আমরা সার্কিট দেখি। এক্ষেত্রেও এটা হচ্ছে একটা কি সেমি কনভার্টার আর কি, সিঙ্গেল ফেজ সেমি কনভার্টার। সো এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে সিঙ্গেল ফেজ এবং এটা একটা ফুল ওয়েভ কনভার্টার। সো এটার মাধ্যমে তুমি যে আউটপুট পাবা সেটাও সব সময় এই দিক থেকেই প্রবেশ করবে, মানে এর পোলারিটিটা হবে উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, এবং কারেন্টও সবসময় একদিকে ফ্লো করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে ফার্স্ট কোয়াড্রেন্ট কনভার্টার। তাহলে ডাবল কোয়াড্রেন্ট কনভার্টার কীরকম হতে পারে? সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার। এটার মধ্যে পার্থক্য দেখো, কেন এটাকে সিঙ্গেল ফেজ সেমি কনভার্টার কেন বলা হচ্ছে, যে এখানে প্রত্যেকটা আর্মে দেখো একটা করে থাইরিস্টর এবং একটা করে ডায়োড আছে, কিন্তু যখন ফুল কনভার্টার হবে সেক্ষেত্রে প্রত্যেকটা আর্মে দুইটা করে থাইরিস্টর থাকবে। ওকে, সো এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ফুল কনভার্টার। এর কন্ট্রোলিং পালস গুলোকে আমরা, মানে এর যে পালস গেট পালসগুলো আছে এগুলো কন্ট্রোলের মাধ্যমে এর আউটপুট ভোল্টেজ আমরা চাইলেই পজিটিভও আনতে পারি অথবা নেগেটিভও আনতে পারি। ওকে, সো এই জন্য এর কোয়াড্রেন্ট দেখো, ভোল্টেজের কোয়াড্রেন্টটা, এটা উপরের দিকে পজিটিভও সম্ভব, নিচের দিকে নেগেটিভ আনাও সম্ভব আউটপুট এই টার্মিনালে। ঠিক আছে, এবং বলা হচ্ছে সিঙ্গেল ফেজ ডুয়াল কনভার্টার। এখানে প্রত্যেক ডিভাইসগুলো আছে, প্রত্যেকটা এখানে যে আমরা যে লোডটা পাচ্ছি এই লোডের এগেনস্টে আমরা চাইলে পজিটিভ ভোল্টেজ বা নেগেটিভ ভোল্টেজ দুটোই পেতে পারি সিমিলার ওয়েতে। আমরা পজিটিভ কারেন্ট বা নেগেটিভ কারেন্ট এই দুটো আউটপুটে আমরা নিতে পারি। ঠিক আছে, তোমরা এখানে এখানে লক্ষ্য করলেই দেখতে পারবে, এবং যদিও এটা তোমাদের জন্য এখন একটু কঠিন হয়ে যায়, আমরা শুরু থেকে যখন ডিসকাশনগুলো শুরু করব দেখবে যে সবগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। সো এইটা ছিল হচ্ছে আমাদের কন্ট্রোল রেকটিফায়ারের ক্লাসিফিকেশন। এটা হতে পারে সিঙ্গেল ফেজ, হতে পারে থ্রি ফেজ। এখানে যতগুলো ডায়াগ্রাম দেখতেছো সবগুলোই সিঙ্গেল ফেজের, আমরা পরে থ্রি ফেজের ডায়াগ্রামগুলো দেখব। এখানে আমি জাস্ট তোমাদেরকে কোয়াড্রেন্টের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম, যে আউটপুট পোলারিটির উপর এবং আউটপুট কারেন্টের উপর ডিপেন্ড করে এই কোয়াড্রেন্টটাকে ডিফাইন করা হয়। ওকে, সো চলো শুরু করা যাক সিম্পল একটা সার্কিট দিয়ে আজকের ডিসকাশন, যে হাফ কন্ট্রোল রেকটিফায়ার উইথ আর লোড। সো এটা হচ্ছে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, এবং যেটা কিনা কন্ট্রোল করা যায় এই সুইচটার মাধ্যমে। এটা হচ্ছে থাইরিস্টর বা এসিআর সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, এবং এর আউটপুট আমরা লোড হিসেবে রেজিস্ট্যান্স ইউজ করছি। সো এই সার্কিটের জন্য আমাদেরকে যে যে জিনিসগুলো বের করতে হবে সেটা হচ্ছে আউটপুট ডিসি ভোল্টেজ, আউটপুট ডিসি কারেন্ট এবং এর পাওয়ার, সিমিলারভাবে এসি ভোল্টেজ, এসি কারেন্ট, পাওয়ার, এফিসিয়েন্সি, ফর্ম ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর, ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর, পিএফ, ডিএফ। সো এই প্যারামিটারগুলো আমাদেরকে এক এক করে বের করতে হবে। তো এই সার্কিটের জন্য যদি আমরা ডিসি আউটপুট ভোল্টেজ বের করতে চাই, আমরা ফর্মুলা জানি ভিডিসি ইজ ইকুয়াল টু 1/t 0 টু t ভিএলডিটি। সো এই সার্কিটের মধ্যে এর আউটপুটের যে ইকুয়েশন বা এক্সপ্রেশনটা সেটা বসিয়ে আমরা ইন্টিগ্রেট করলেই এর ডিসি আউটপুট ভোল্টেজ পেয়ে যাব। সো চলো দেখা যাক যে আউটপুট ভোল্টেজটা দেখতে কীরকম। সো এই সার্কিটের ইনপুট হচ্ছে সাইনোসয়েডাল এসি সিগন্যাল, এবং এটার ক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা সিগন্যাল দ্বারা কন্ট্রোল করা হচ্ছে, সেটা হচ্ছে পালস, গেট পালস। ওকে, সো এই থাইরিস্টরের গেটে যদি আমরা পালস প্রোভাইড করি আলফা অ্যাঙ্গেল পর, তাহলে দেখা যাবে আউটপুটেও আমরা আলফা অ্যাঙ্গেল পর কন্ডাকশন পাবো। ওকে, সো এই আলফা অ্যাঙ্গেলের আগে যে ফরওয়ার্ড বায়াস থাকা সত্ত্বেও এর আউটপুট কন্ডাকশনে আসবে না। ওকে, সো এখানে ভোল্টেজ জিরো হবে এবং কারেন্টও জিরো। সো যে মুহূর্তে আবার রিভার্স বায়াসে চলে যাচ্ছে সেক্ষেত্রে ন্যাচারাল কমিউটেশনের মাধ্যমেই এটা জিরো হয়ে যায়। সো মোট কথা, যখনই আমাদের পজিটিভ সাইকেলে থাকবে, আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকবে এই থাইরিস্টরটা, সে সময় যখন আমরা যে মুহূর্তে আমরা গেট পালস প্রোভাইড করবো সেই মুহূর্তে আমরা আউটপুটটা পাবো। সো এই আউটপুট ওয়েভ শেপটার যদি আমরা এভারেজ করতে চাই বা ডিসি এই ইন্টিগ্রেশন প্রসেসটা করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য করি জিরো থেকে এই পয়েন্টটা হচ্ছে আলফা পয়েন্ট বা আলফা ডিগ্রি পর। সো জিরো থেকে আলফা পর্যন্ত আউটপুট ভোল্টেজ হচ্ছে আমাদের জিরো। ওকে, সো আলফা থেকে পাই পর্যন্ত আমাদের যে আউটপুট ওয়েভ শেপটা, এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ শেপ,
এবং পাই থেকে টয়েস পাই পর্যন্ত 0। সো আমাদের এখানে একটা কমপ্লিট সাইকেল হচ্ছে 0 থেকে টয়েস পাই পর্যন্ত। ওকে, সো আমাদের ইন্টিগ্রেশনে আসবে শুধুমাত্র আলফা থেকে পাই পর্যন্ত, বাকিগুলো 0, এগুলো করা না করে সেম ব্যাপার। সো আলফা থেকে পাই পর্যন্ত ভিএম সাইন ওমেগা টি ডি ওমেগা টি, এই পুরো এক্সপ্রেশনটা যদি তুমি ক্যালকুলেশন করো আলটিমেটলি পাবে ভিএম বাই টয়েস পাই 1 প্লাস কস আলফা। সো এটা গেল আমাদের ডিসি আউটপুট ভোল্টেজ। সিমিলার অ্যাপ্রোচে আমরা এসি আউটপুট ভোল্টেজটাও বের করতে পারি। সো চলো এসি আউটপুট ভোল্টেজটা দেখি। এসি আউটপুট ভোল্টেজ বলতে আর কিছু না, আরএমএস ভোল্টেজকে বোঝায়। দ্যাট মিনস তোমাকে রুট মিন করে স্কোয়ার করতে হবে এক্সপ্রেশনটা। সো এক্ষেত্রে আউটপুট ভোল্টেজ আমরা আলফা থেকে পাই পর্যন্ত সাইন সিগন্যালটাকে স্কোয়ার করে এর ইন্টিগ্রেশন করব এবং সবশেষে রুট মেইন স্কোয়ার নিব, মানে আরএমএস ভ্যালুটা নেব এবং সবশেষে ক্যালকুলেশন করে আমরা এই এক্সপ্রেশনটা পাই। ঠিক আছে, সো আমাদের ভিডিসি ভিএসি এগুলো আমরা এই এক্সপ্রেশনগুলোর মাধ্যমে সহজে বের করতে পারি। সো এখন আসা যাক, যদি আমাদের লোডটা আমরা একটু চেঞ্জ করে দিই, যে রেজিস্টিভের বদলে আমরা এর সাথে একটা ইন্ডাক্টর অ্যাড করে দিলাম, তখন এটা হয়ে যাবে আরএল লোড। ওকে, সো আমরা জানি ইন্ডাক্টর সাডেন কারেন্ট চেঞ্জকে বাধা দেয়। সো যে মুহূর্তে আমাদের ভোল্টেজটা 0 হয়ে যাবে, ঠিক আছে, সেই মুহূর্তে কারেন্টটা কিন্তু সাথে সাথে 0 হবে না। কারেন্টটা ইন্ডাকটিভ প্রপার্টির কারণে কিছুটা সময় পর গিয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, সো এই কতটুকু সময় পর হয়ে গেলো এটাকে যদি আমরা বিটা ধরি, তাহলে এই আউটপুট এক্সপ্রেশনটার আমরা ক্যালকুলেশন করব কীভাবে। সো এটার ক্ষেত্রে আমরা দিতে পারতেছি 0 থেকে এই অ্যাঙ্গেলটুকু, ফায়ারিং অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে 0 থেকে আলফা পর্যন্ত 0, কিন্তু আলফা থেকে আমাদের পাই পাই পর্যন্ত যে আউটপুট তা না, পাইয়ের সাথে একটু এক্সট্রা অ্যাঙ্গেলও যোগ হয়েছে বিটা। সো আলফা থেকে পাই প্লাস বিটা পর্যন্ত এই পর্শনটুকু আমাদের হচ্ছে আউটপুট আমরা পাচ্ছি। এটাকে আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভ শেপ দেখতেছি। সো আমাদের ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে আলফা পর্যন্ত 0, এটা শেষ। সো আলফা থেকে পাই প্লাস বিটা পর্যন্ত সাইন ওয়েভ শেপ এগেইন, এই বাকি পাই প্লাস বিটা থেকে আবার টয়েস পাই পর্যন্ত 0। সো এটা হচ্ছে আমাদের ডিসি আউটপুট এক্সপ্রেশন। আমরা চাইলে আগের মতো করে এটার আরএমএস ভ্যালু বের করতে পারি। ওকে, সো আমি এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, রেস্ট অফ দ্য অ্যানালাইসিস ইজ অ্যাজ বিফোর। ওকে, এরপর আসি, তখন গেল হাফ ওয়েভ রেকটিফায়ার রেকটিফিকেশন প্রসেস। এবার আসলে আমরা একটু ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার নিয়ে কথা বলি। সো এটা হচ্ছে একটা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। সো এখানে দুইটা থাইরিস্টর ইউজ করা হয়েছে এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখো, যেখানে দুইটা থাইরিস্টরের জন্য দুইবার আমাদের গেট পালস প্রোভাইড করতে হবে। সো যখন পজিটিভ সাইকেল, তখন আমার এই থাইরিস্টরসটা কাজ করবে, সেক্ষেত্রে আমাদের এই পালসটা আমাদের প্রোভাইড করবে এই গেটে। এবং যখন নেগেটিভ সাইকেল, তখন এই জি2 এই থাইরিস্টরটা কাজ করবে এবং সেক্ষেত্রে আমরা দেব পরের যে পালসটা এটা। ওকে, সো প্রথম পালসটা হচ্ছে গেট 1-এর জন্য, সেকেন্ড পালসটা হচ্ছে গেট 2-এর জন্য। ওকে, সো যখনই পজিটিভ সাইকেল, যে মুহূর্তে আমরা গেট পালস প্রোভাইড করবো সেই মুহূর্তে কন্ডাকশন শুরু হবে, এবং সিমিলারভাবে জি2 যখন কন্ডাকশনে আসবে সেই মুহূর্তে যে মুহূর্তে আমরা পালস প্রোভাইড করবো সেই মুহূর্তে আমাদের আউটপুট ওয়েভশেপটা কন্ডাকশনে আসবে। ওকে, সো ডিসি আউটপুট ভোল্টেজ আগের মতোই, বরাবরের মতোই। সো এখানে একটু কেয়ারফুল থাকতে হবে যেখানে আমাদের টাইম পিরিয়ড কতটুকু। সো দেখো এই ওয়েবশেপটা রিপিট হচ্ছে কতটুকু সময় পর পর, 0 থেকে পাই এইটুকু হচ্ছে একটা কমপ্লিট পিরিয়ড। ওকে, সো এরপরে গিয়ে আবার এটা একটা রিপিটেটিভ ফর্মে চলে আসতেছে। সো আমাদের ক্যালকুলেশন করতে হবে 0 থেকে পাই পর্যন্ত। সো 1/পাই 0 টু আলফা, এই 0 থেকে আলফা পর্যন্ত হচ্ছে 0 ভ্যালু, আবার আলফা থেকে পাই, দ্যাট মিনস আলফা থেকে পাই এই পয়েন্ট, এই ডিস্টেন্সটুকু আমাদের সাইন ওয়েভ। সো এইটুকু আমরা ক্যালকুলেট করবো, ফাইনালি আমরা পাই ক্যালকুলেশনের পর ভিএম/পাই 1 প্লাস কস আলফা। ওকে, আরএমএস ভ্যালু যদি বের করতে চাও সিমিলার, জাস্ট তোমার সাইন ওয়েভটাকে স্কোয়ার করে রুট মিন করতে হবে। ওকে, সো সাইন এটাকে স্কোয়ার করলাম, 1/পাই দিয়ে ভাগ করার ফলে আমরা মিন ভ্যালু পাইলাম, এবং এটাকে রুট করার ফলে আমরা আলটিমেটলি রুট মিন স্কোয়ার ভ্যালু পেলাম। ওকে, সো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো এই আউটপুট ভ্যালুটা পাবে। এই যে আমরা সার্কিটটা করলাম, এটা থেকে আমাদের নিউমেরিক্যাল এক্সাম্পল আসতে পারে। এই এক্সাম্পলগুলো তোমাদের হারুন রশিদ স্যারের বইয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, কিংবা ভীমরার বইয়ে তোমরা পাবে। সো এখানে আমাদের কাছে একটা সার্কিট দিয়ে, বা সার্কিট নাও দেওয়া থাকতে পারে, জাস্ট এখানে ইনফরমেশনগুলো দেওয়া থাকবে যে একটা ফুল ওয়েভ কন্ট্রোলড রেকটিফায়ারের জন্য যদি এই ট্রান্সফর্মার রেশিও ইউজ করা হয় এবং ফায়ারিং অ্যাঙ্গেল যদি 30 ইউজ করা হয়, তাহলে এই যে রেকটিফায়ার সার্কিট এর বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে এগুলো বের করো, এবং আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু, লোড রেজিস্ট্যান্স বলে দেওয়া হয়েছে 10 ওহম। সো এই ধরনের সার্কিটের ওয়েভ শেপ আমরা জানি, এবং এটার ডিসি আউটপুট ভোল্টেজ
এসি আউটপুট ভোল্টেজ কীরকম হয় সেই এক্সপ্রেশনগুলো আমরা বের করলাম একটু আগে। সো তোমাদের যদি ভ্যালুগুলো মুখস্থ থাকে সরাসরি তোমরা ম্যাথ করতে পারবে, যদি ভ্যালুগুলো মুখস্থ রাখতে না পারো সেক্ষেত্রে একটু কষ্ট করে আবার ইন্টিগ্রেশন করে এই ভ্যালু পর্যন্ত আসতে হবে। ওকে, সো ভিডিসি দেখো ভিএম বাই পাই 1 প্লাস কস আলফা, এই জায়গার মধ্যে আমাদেরকে ভিএম এর ভ্যালুটা দরকার এবং আলফার ভ্যালু দরকার। ওকে, সো আলফার মান এখানে দেওয়া আছে 30 ডিগ্রি, সো আমরা এখানে সরাসরি আলফার মান বসাতে পারি, কিন্তু ভিএমটা সরাসরি এখানে দেওয়া নেই। সো এখানে যে ভ্যালুটা দেওয়া আছে দেখো 220/12 ওকে, সো এই ভ্যালুগুলো এটা হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু, এটাকে আমাদের পিক ভ্যালুতে নিয়ে আসতে হবে ভিএম। সো আমরা জানি আরএমএসকে যদি √2 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা একটা পিক ভ্যালু পেয়ে যাই। সো 12কে √2 দিয়ে গুণ করে 16.92 ভ্যালুটা পাইলাম, এটা হচ্ছে আমাদের পিক ভ্যালু, এই পিক ভ্যালুটা হচ্ছে ভিএম এর মান। সো এটা আমি যদি বসাই দিই তাহলে ভিডিসিটা পেয়ে যাব। সিমিলারভাবে ভিআরএমএস, এখানেও যে ভ্যালুগুলো দরকার, ভিএম এর ভ্যালু দরকার এবং আলফার ভ্যালু দরকার, এই দুটো যদি আমরা মান বসাই দিই ভিআরএমএস পেয়ে যাব। এখন আলটিমেটলি যদি তুমি ভিআরএমএস আর ভিডিসির ভ্যালু বের করতে পারো, বাকি রেক্টিফিকেশনের সাথে রিলেটেড যত প্যারামিটার আছে সবগুলোর ভ্যালুই খুব সহজে বের করা যায়। যেমন আমাদের এখানে ভোল্টেজ ভিডিসি জানা আছে এবং রেজিস্ট্যান্স জানা আছে, আমরা এখান থেকে পাওয়ার বের করতে পারি। পাওয়ারের ইকুয়েশন হচ্ছে V²/R, এটা ডিসি পাওয়ার। সিমিলার অ্যাপ্রোচ আমরা এসি পাওয়ারটা বের করতে পারি, এবং একবার যদি আমরা পিডিসি এবং পিএসসি পেয়ে যাই তাহলে আমাদের এই সার্কিটের এফিসিয়েন্সি আমরা বের করতে পারবো। আমরা এফিসিয়েন্সি মানে জানি যে আউটপুট বাই ইনপুট। ওকে, সো আমাদের এটা যেহেতু রেকটিফায়ার সার্কিট, আউটপুটে আমরা ডিসি পাওয়ার পাচ্ছি এবং ইনপুটে সাপ্লাই দিচ্ছি এসি পাওয়ার, এই জন্য এখানে আউটপুট বাই ইনপুট, আউটপুট পিডিসি ডিভাইডেড বাই ইনপুট পিএসসি। সো এই দুটো ভ্যালুকে আমরা যদি রেশিও নিই তাহলে আমরা এই এফিসিয়েন্সিটা পেয়ে যাব। এবং এই সার্কিটের সাথে রিলেটেড অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে, ফর্ম ফ্যাক্টর, রিপল ফ্যাক্টর, পিক ইনভার্স ভোল্টেজ এই থাইরিস্টরগুলোর জন্য, এবং ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর, সবগুলোই এখন আমরা ভিএসি এবং ভিডিসি ভ্যালুগুলো ইউজ করে বের করতে পারি। আমার মনে হয় তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করো বাসায়, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবে। এটা আরেকটা এক্সাম্পল। সো এখানে আমাদের ট্রান্সফর্মারের ভোল্টেজ টার্ম রেশিও এগুলো দেওয়া আছে, ভোল্টেজ রেশিওগুলো দেওয়া আছে। আমাদের কাছে যে সার্কিট ডিজাইন করতে বলা হয়েছে, এবং লোডের জন্য এখানে আমাদের সরাসরি রেজিস্ট্যান্স না দিয়ে আমাদের ওয়াটেজ এবং ভোল্টেজ দেওয়া আছে। পাওয়ার বের করতে চাই, সরাসরি এখানে পাওয়ারটা দিয়ে দেওয়া আছে। ওকে, সো ভিডিসি ভিএম/পাই 1 প্লাস কস আলফা, আমাদের সম্ভবত এখানে আলফা মানটাই জানতে চাওয়া হয়েছে যে আলফা মানটা কত হবে যদি আমি এই পরিমাণ পাওয়ার ডেলিভার করতে চাই। ওকে, সো ভিডিসি এখানে দেওয়া আছে তোমার ভিএম, যেটা আরএমএস ভ্যালু, এটা থেকে আমরা পিক ভ্যালু পেলাম, এবং সাথে সাথে এখানে বলে দেওয়া আছে লোডটার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। ওকে, সো আমাদের ভিডিসি হতে হবে 10, ভিএমটা আমরা এখান থেকে পেলাম 16.92, আমাদের আলফার মান দরকার। সো এই পুরো ইকুয়েশনটার মধ্যে ডিসির মান আমরা জানি, ভিএম এর মান জানি, আলফার মান আমরা জানি না, এটা বের করতে হবে। সো জাস্ট যদি তোমরা ক্যালকুলেশন করো, ব্যাক ক্যালকুলেশন, তাহলে আলফাটা পেয়ে যাবে। ওকে, সো এবার আমরা বের করি ভিআরএমএস ভিএম স্কোয়ার। ওকে, সো এখানে এখন আমাদের সবগুলো মানই জানা, ভিএম আমরা একটু আগে বের করলাম, এখানে দেওয়া আছে আরএমএস ভ্যালু, এটাকে √2 দিয়ে গুণ করে আমরা ভিএম পেয়ে যাব। সো ভিএম, এবং একটু ডিসি থেকে আমরা আলফা পেলাম একটু আগে। সো এটা এর মধ্যে সবগুলো ভ্যালু এখন আমাদের জানা, জাস্ট মানগুলো বসাই দিলে আমরা ভিআরএমএস এর ভ্যালু পেয়ে যাব। ওকে, সো আমরা একবার যখন ভিআরএমএস এবং আলফা সব পেয়ে গেছি, সবগুলো ভ্যালু, এখন আমাদের বাকি যে প্যারামিটারগুলো আছে এগুলো বের করা খুব সহজ। আইআরএমএসও পেয়ে যাব। সো ভিআরএমএস পেয়ে গেছি, আইআরএমএস পেয়ে গেছি, সো আমরা এসি ক্যালকুলেশন করতে পারবো। ওকে, সো আমরা যখন একবার ডিসি ভ্যালু এবং আরএমএস ভ্যালু পেয়ে যাব, বাকি যত ফ্যাক্টরগুলো আছে আরএমএস, রিপল ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর, সবগুলোই বের করা সম্ভব। ওকে, সো আমরা এবার আসি একটা নতুন সার্কিটে। আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার একটু আগে আমরা রেজিস্টিভ লোডের সাথে দেখছি। হোয়াট ইফ আমাদের সার্কিটে একটা আরএল লোড আছে, তো সেক্ষেত্রে আমাদের আউটপুট ওয়েভশেপটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো প্রত্যেকবার যখন ভোল্টেজগুলো জিরো হওয়া, ইনপুট ভোল্টেজটা জিরো হওয়ার চেষ্টা করবে, সেই সময়ের সাথে সাথে আমাদের আউটপুট ভোল্টেজটা জিরো হবে না, একটা বিটা অ্যাঙ্গেল পর্যন্ত এটা কারেন্ট কন্ডাকশন করবে। কেন করবে? আমরা এর আগের স্লাইডগুলোতে বলছি যে ইন্ডাকটিভ প্রপার্টির কারণে ইন্ডাক্টর কিছুটা এনার্জি স্টোর করে রাখে, যেটার কারণে সে ইভেন ইন্ডাক্টর সাথে সাথে এই কারেন্টকে জিরো হতে দেবে না, একটা নির্দিষ্ট সময় পর গিয়ে সে কারেন্ট জিরো করবে, এবং যেহেতু কারেন্ট জিরো হচ্ছে না সেজন্য আমরা ভোল্টেজ কিছুটা হলেও পাবো। ওকে, সো যাই হোক, এই যে আউটপুট ওয়েভশেপটা পেলাম, এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, লক্ষ্য করো এখানে আমরা যদি 0 থেকে পাই পর্যন্ত একটা কমপ্লিট সাইকেল ধরি, তাহলে 0 থেকে বিটা পর্যন্ত হচ্ছে আমাদের কি একটা
সাইন ওয়েভ, নেগেটিভ সাইন ওয়েভ। তারপর বিটা থেকে ফায়ারিং অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে বিটা থেকে আলফা পর্যন্ত আমাদের এইটুকু জায়গা হচ্ছে 0, আউটপুট 0, এবং আলফা থেকে পাই পর্যন্ত আমাদের একটা পজিটিভ সাইন ওয়েভ। ওকে, সো এইভাবে ইন্টিগ্রেশনের লিমিটগুলো ক্যালকুলেশন করে এটা আমরা ডিসি আউটপুট ভোল্টেজটা বের করতে পারি। তোমাদের জন্য এই সার্কিটগুলোতে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা এই সার্কিটগুলোর সার্কিট ডায়াগ্রাম এবং আউটপুট ওয়েভ শেপ উইথ পালস ডায়াগ্রাম এগুলো তোমাদেরকে একটু কেয়ারফুলি মনে রাখতে হবে, এবং কোন গেটে কোন পালসটা দেওয়া হচ্ছে এটা একটু তোমাদের আইডেন্টিফাই করে দিতে হবে, এখানে নোটেশন দিয়ে দিতে হবে যেটা গেট 1-এর পালস, এটা গেট 2-এর পালস। ওকে, সো নেক্সট, যদি আমরা একটা মোটর লোড ইউজ করি, ডিসি মোটর লোড, যেহেতু আমরা রেকটিফায়ার সার্কিট ইউজ করতেছি, সো আউটপুটে অবশ্যই ডিসি আমরা পাওয়ার সাপ্লাই করতেছি, এবং এই জন্য আমাদের এখানে ডিসি মোটর আমরা অ্যাড করতে পারি চাইলে লোড হিসেবে। সো সেক্ষেত্রে আমাদের একই সাথে গেট পালসকে কনসিডার করতে হবে এবং আমাদের যে ব্যাক ইএমএফ আছে এটাকে কনসিডার করতে হবে। সো আমাদের এখানে ইনপুট সাপ্লাইটিকে এখানে ব্যাক ইএমএফের সাথে কম্পেয়ার করে আউটপুটটাকে অ্যানালিসিস করতে হবে। যে মুহূর্তে ইনপুট সাপ্লাই সাইনোসয়েডাল ওয়েভ শেপটা আমাদের ব্যাক ইএমএফ এই ইয়েলো লাইনটার উপরে চলে যাবে, মানে ব্যাক ইএমএফের থেকে বড় হবে যে মুহূর্তে ইনপুট সাপ্লাই, সেই মোমেন্টে আমরা আউটপুটে সাইন ওয়েভটা পাওয়ার জন্য আমাদের সার্কিটটা প্রিপেয়ার হবে। কিন্তু সাথে সাথে আউটপুট আমরা পাবো না, পাবো হচ্ছে কখন, যখন আমাদের এই পালসটা এই গেট 1-এ আমাদের যখন পালস ট্রিগার করা হবে সেই মুহূর্তে এই সাইনোসয়েডাল ওয়েভ শেপটা আমাদের আউটপুট কন্ডাকশনে আসবে। ঠিক আছে, এছাড়া এইটুকু ইন্টারভেল ছাড়া বাকি সব সময়ের জন্য আমরা এই ব্রাঞ্চের অ্যাক্রসে সবসময় আমরা পোটেনশিয়াল ইটাকে আউটপুটে পাবো। ওকে, সো যে মুহূর্তে ট্রিগার করা হলো সেই মোমেন্টে আমরা সাইনোসয়েডাল ওয়েভ শেপ পেলাম, বাকি সব সময় আমাদের আউটপুটটা আমরা ব্যাক ইএমএফের সমান পাবো। সো এই আউটপুট ওয়েভ শেপটাকে যদি আমরা এখন অ্যানালিসিস করি, তো 0 থেকে আলফা এইটুকু জায়গাকে আমরা বলতে পারি যে এটা ব্যাক ইএমএফ ইডি থিটা। তারপর এই আলফা থেকে এই পয়েন্ট, এটা কিন্তু পাই না, পাই হচ্ছে এই পয়েন্টটা, এই ফাই অ্যাঙ্গেল পর্যন্ত, দ্যাট মিনস আলফা টু ফাই, আলফা টু এটা হচ্ছে এই ডিস্টেন্সটুকু যদি ফাই ধরি তাহলে আমরা এই পয়েন্টটাকে বলতে পারি পাই মাইনাস ফাই। সো আলফা থেকে পাই মাইনাস ফাই পর্যন্ত আমাদের সাইনোসয়েডাল ওয়েভ শেপ, সো ভিএম সাইন থিটা ডি থিটা, এবং বাকি যে পোর্শনটুকু এটা হচ্ছে পাই মাইনাস ফাই থেকে পাই পর্যন্ত আমাদের ইডি থিটা। সো এভাবে আমরা ডিসি ভোল্টেজ ফর মোটর লোড, ডিসি মোটর লোডের জন্য আমরা ক্যালকুলেশন করতে পারি। ওকে, সো এইভাবে বাকি ক্যালকুলেশনগুলো করে নিতে পারবো। আমরা এখন সিঙ্গেল ফেজ এতক্ষণ আমরা আলোচনা করলাম। আমরা একটা 3 ফেজ সার্কিট নিয়ে কথা বলবো এখন। এখানে আমরা একটা সিম্পল ট্রান্সফরমারের সাথে 3 ফেজ ট্রান্সফরমারের সাথে 3টা ফেজে 3টা এসসিআর কানেক্টেড করছি, এবং প্রত্যেকটা এসসিআরকে আলাদা আলাদাভাবে গেট ট্রিগার পালস প্রোভাইড করে কন্ট্রোল করা যায়। ওকে, সো ব্ল্যাক থাইরিস্টরটার জন্য আমাদের ব্ল্যাক ফেজটা কাজ করতেছে। সো যে মুহূর্তে আমরা ব্ল্যাক থাইরিস্টরে গেট পালস প্রোভাইড করব সেই মুহূর্তে কন্ডাকশন, এই ফেজটার জন্য কন্ডাকশন শুরু হয়ে যাবে। সিমিলারভাবে রেড ফেজের জন্য সেকেন্ড ফেজটার জন্য আমরা রেড থাইরিস্টরটাকে গেট পালস যখন প্রোভাইড করব সেই মোমেন্ট থেকে কন্ডাকশন শুরু হবে, এবং ব্লু ফেজের জন্য সিমিলারভাবে যে মুহূর্তে ট্রিগার করব সেই মুহূর্তে কন্ডাকশন শুরু হবে। এবং এই যে আউটপুট আমরা ওয়েভ শেপটা পাইলাম, এটাকে যদি আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করি, যে এটা আমরা দেখতে পাচ্ছি একটা রিপিটেটিভ ওয়েভ ফর্ম যার কন্ডাকশন শুরু হয়েছে ফায়ারিং অ্যাঙ্গেল আলফা অ্যাঙ্গেল পর থেকে। সো আমাদের এই পয়েন্টটা হচ্ছে আলফা, এবং কতদূর পর্যন্ত গেছে, যে এটা হচ্ছে আমাদের এই পয়েন্টটাকে আমরা বলছি আলফা প্লাস টোয়াইস পাই বাই 3। ওকে, সো এই আলফা থেকে টোয়াইস পাই বাই 3 পর্যন্ত এই ডিস্টেন্সটা, এটাকে যদি তোমরা বিয়োগ করো, এই আলফা প্লাস টোয়াইস পাই বাই 3 থেকে আলফা বিয়োগ করলে আমরা পাই টোয়াইস পাই বাই 3। সো এটা হচ্ছে আমাদের টোটাল টাইম পিরিয়ড, কারণ এই ওয়েভ শেপটাই একটু পরপর রিপিট হচ্ছে। সো এইটুকুকে আমরা একটা কমপ্লিট সাইকেল বলতে পারি। সো এটার জন্য যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের ডিসি আউটপুট ভোল্টেজ 1/t বলতে এখানে টাইম পিরিয়ডটাকে বোঝাচ্ছি, যেটা হচ্ছে টোয়াইস পাই বাই 3, এবং লিমিটটা কী হবে আলফা থেকে আলফা প্লাস টোয়াইস পাই বাই 3। সো আলফা প্লাস টোয়াইস পাই বাই 3 এই লিমিটটা আমরা বসানোর পর যদি সাইনোসয়েডাল ওয়েভ শেপের ইকুয়েশনটা বসিয়ে দিই তাহলে আমরা আউটপুট ডিসি ভোল্টেজটা পেয়ে যাব। ওকে, সো এখন আমরা দেখব যে একটু আগে আমাদের যে সার্কিটটা ছিল এখানে আমরা সুইচিং ডিভাইস হিসেবে ইউজ করছি এসসিআর, দ্যাট ইজ আ থাইরিস্টর। কিন্তু এই থাইরিস্টরের বৈশিষ্ট্য শুধু কন্ডাকশনকে অন করতে পারে, ঠিক আছে, আউটপুট কন্ডাকশনটাকে সে শুধুমাত্র ট্রিগার অন করতে পারে কিন্তু টার্ন অফ করতে পারে না। সো হোয়াট ইফ আমরা এই পাওয়ারটাকে টার্ন অন টার্ন অফ দুইটা পোর্শনে আমরা কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমাদের পাওয়ারের যে ডেলিভার
ক্যাপাবিলিটি, এই অ্যাবিলিটিটা আরও বেশি ইমপ্রুভ করবে। সো আমরা আরও কম বা বেশি পাওয়ার কন্ট্রোল করে আমরা আউটপুট লোডে প্রোভাইড করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সো আমরা জানি যে এসিআর হচ্ছে হাফ কন্ট্রোল ডিভাইস, দ্যাট ইজ এটা টার্ন অন করা যায় কিন্তু টার্ন অফ করা যায় না, কিন্তু টার্ন অন টার্ন অফ করা যায় এইরকম একটা ডিভাইস হচ্ছে আমাদের জিটিও। ওকে, জিটিও স্ট্যান্ডস ফর গেট টার্ন অফ থাইরিস্টর। ওকে, সো জিটিও প্রোভাইড করে আমরা একই সাথে টার্ন অনও করতে পারি, টার্ন অফও করতে পারি। সো একটু যে একটা জিনিস মনে রাখতে হবে যে জিটিও কীভাবে কাজ করে। জিটিওতে যখন তুমি পজিটিভ পালস দেবে এটা টার্ন অন হবে, যখন তুমি নেগেটিভ পালস দেবে এটা টার্ন অফ হবে। ওকে, সো আমরা এখানে লক্ষ্য করি যে আমাদের এই ব্ল্যাক ফেস্টার জন্য আমাদের এই জিটিওটা কাজ করতেছে। যে মোমেন্টে আমরা পজিটিভ ট্রিগার প্রোভাইড করছি সেই মোমেন্টে আমাদের আউটপুটটা কন্ডাকশন শুরু হয়ে গেছে, এবং যে মোমেন্টে আমরা ওই সেম জিটিও গেট টার্মিনালে নেগেটিভ পালস প্রোভাইড করছি সেই মোমেন্টে আমার আউটপুটটা 0 হয়ে গেছে। ওকে, সো এইভাবে প্রত্যেকটা ফেজের জন্য আলাদা আলাদাভাবে দুটো করে পালস প্রোভাইড করে আমরা টার্ন অন টার্ন অফ দুটো কন্ট্রোল করতে পারি। এবং এখানে যদি আউটপুটের ওয়েভশেপটা আমরা অ্যানালাইসিস করি, এই পয়েন্টটাকে বলা হচ্ছে আলফা এবং এই পয়েন্টটাকে বলা হচ্ছে পাই মাইনাস আলফা। সো আমরা দুটার ডিফারেন্স নিলে আমরা এটা টাইম পিরিয়ডটা পেয়ে যাব। ওকে, সো এখানে আমরা একটা জিনিস দেখতেছি যে আমাদের টোটাল টাইম পিরিয়ড কতটুকু, এটার কমপ্লিট সাইকেল আমরা এই 0 পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত ধরতে পারি। সো আমাদের টোটাল টাইম পিরিয়ড হচ্ছে পাই মাইনাস আলফা। সো এই জন্য 1 মাইনাস পাই মাইনাস আলফা, আলফা থেকে পাই মাইনাস আলফা পর্যন্ত লিমিট বসিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে ডিসি আউটপুট ভোল্টেজটা পেয়ে যাব। সো আবারও বলছি, এই সার্কিটগুলোর জন্য তোমাদের ক্যালকুলেশনের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সার্কিটগুলোর সার্কিট ডায়াগ্রাম এবং আউটপুট ওয়েভশেপগুলো একটু কেয়ারফুলি দেখবে, সাথে সাথে পালস ট্রিগারিং যে ডায়াগ্রামগুলো আছে কোন মোমেন্টে কীভাবে পালসগুলো দিতে হচ্ছে এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, হোয়াট ইফ আমরা আর লোডের জায়গায় আর এল লোড ইউজ করবো, সেক্ষেত্রে আমরা এই যদি জিটিও ইউজ করি আমাদের আউটপুট ওয়েবশেপ খুব বেশি ডিফারেন্স আসবে না, এটা সিমিলার আগের যে ওয়েবশেপটা ছিল সেরকমই। সো আলফা থেকে পাই মাইনাস আলফা এই লিমিটে ইউজ করে আমরা ডিসি আউটপুট ভোল্টেজটাও ক্যালকুলেট করতে পারবো। এরপর আসে মোটর লোড। মোটর লোডের ক্ষেত্রে জাস্ট আমাদের এক্সট্রা যে জিনিসটা অ্যাড করতে হবে যেখানে আমাদের ব্যাক ইএমএফটাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, সো ব্যাক ইএমএফ এর সাথে আমাদেরকে কম্পেয়ার করে করে আউটপুট ওয়েবশেপটাকে ড্রাইভ করতে হবে। সো এই 3 ফেজ সাপ্লাইয়ের সাথে যদি আমরা একটা রেফারেন্স হিসেবে ব্যাক ইএমএফ নেই, সো আগে আমাদের জাস্ট এইখানে 0 থেকে শুরু হতো, এখন আমাদের যে পোর্শনটা 0 ছিল সেটা 0 থাকবে না, সেটা ই হয়ে যাবে, ব্যাক ইএমএফ ই এর সমান হয়ে যাবে। ওকে, সো আমাদের এখানে যদি আমরা লক্ষ্য করি এই 0 থেকে শুরু করে আমাদের এই পয়েন্টটা হচ্ছে পাই মাইনাস আলফা পর্যন্ত আমরা একটা কমপ্লিট সাইকেল ধরতে পারি। সো সেই হিসাবে 0 থেকে আলফা পর্যন্ত আমাদের ই ডি থিটা এবং আলফা থেকে পাই মাইনাস আলফা পর্যন্ত আমাদের সাইনোসয়েডাল একটা ওয়েভশেপ, এইভাবে আমরা ডিসি আউটপুট ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারি। সো যে সার্কিটগুলো আমি তখন দেখলাম এই সার্কিটগুলো পড়লে আমাদের জন্য আপাতত ইম্পর্টেন্ট এই এক্সামের জন্য। আশা করি তোমাদের সবগুলো সার্কিট সম্পর্কে একটা মোটামুটি ক্লিয়ার ধারণা হয়ে গেছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট স্লাইডে আমরা বাকি যে পাওয়ার ইলেকট্রনিক্সের কন্টেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এবং আমি বলেছিলাম এই সার্কিটে আমরা একটু সিমুলেশন দেখতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল আমরা সিমুলেশনটা নেক্সট একটা ভিডিওতে দেখব। ওকে, সো সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।